হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আমাদের লাস্ট ভিডিওতে আমরা রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা ট্রান্সলেশন সম্পর্কে আলোচনা করব। তো ট্রান্সলেশন সম্পর্কে আলোচনা করতে গেলে পরে আমাদের যে নলেজটা দরকার সেটা হচ্ছে অ্যাবাউট জেনেটিক কোড। তো জেনেটিক কি কোড কী জিনিস সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তার কিছু প্রপার্টিজ রয়েছে, জেনেটিক কোডগুলো কীভাবে ফর্ম করে সেগুলো একটা আমরা স্ট্রাকচার করে দেখব। জেনেটিক কোড কীভাবে আমরা তৈরি করব। 64 টাইপস অফ জেনেটিক কোডনস আর দেয়ার ফর 20 অ্যামিনো অ্যাসিড। আমরা জানি যে 20 অ্যামিনো অ্যাসিড বা 20টা অপরিহার্য অ্যামিনো অ্যাসিড আমার প্রোটিন তৈরির জন্য লাগে। সেই 20টা অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের জন্য যে 64টা কোডন রয়েছে এবং কোডন যে ট্রিপলেট হয় মানে 3টে করে নিউক্লিওটাইড বেস নিয়ে হয়, সেগুলো সম্পর্কে প্রথমে আমরা জেনে নেব। দেয়ার আফটার আমরা ট্রান্সলেশনের যে প্রসেস রয়েছে, ইনিশিয়েশন, ইলংগেশন এবং ট্রান্সলেশন টার্মিনেশন, সেটা সম্পর্কে আলোচনা করব। তো শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছে তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে যে এসএসসি রিলেটেড ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন তোমরা সময় মতো পেয়ে যেতে পারো। তো প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে জেনেটিক কোড। তো এই জেনেটিক কোডের কতগুলো প্রপার্টি আমাকে জানতে হবে। জেনেটিক কোড আমরা কি করব, আমরা জানি যে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয় রাইবোজোমের মধ্যে। রাইবোজোমকে যার জন্য আমরা প্রোটিন ফ্যাক্টরি বলেছিলাম। রাইবোজোম আমাদের দু রকমের হয়, প্রোক্যারিওটিক রাইবোজোম, ইউক্যারিওটিক রাইবোজোম। প্রোক্যারিওটিক রাইবোজোম অ্যান্ড ইউক্যারিওটিক রাইবোজোম। প্রোক্যারিওটিক রাইবোজোম 70S টাইপের হয়, ইউক্যারিওটিক রাইবোজোম 80S টাইপের হয়। তো এই রাইবোজোম ইজ অলসো নোন অ্যাজ প্রোটিন ফ্যাক্টরি, কারণ এখানে প্রোটিন তৈরি হবে এবং এই প্রোটিন তৈরিতে যেকে সাহায্য করবে সেটা হচ্ছে এমআরএনএ। এর আগের দিন আমরা এমআরএনএ পড়েছি 5' to 3' ডাইরেকশন, যার 5' ডাইরেকশনে একটা ক্যাপিং থাকে, 3' ডাইরেকশনে পলি এ টেল থাকে। এগুলো আমরা পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনে অলরেডি লাস্ট ভিডিওতে আলোচনা করেছি। তো এই এমআরএনএর মধ্যে যে নিউক্লিওটাইডের সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সগুলো এমআরএনএর মধ্যে আমার প্রথমের দিকে UTR1 আছে এবং পলি এ টেলের আগে UTR2 আছে, আনট্রান্সলেটেড রিজন। বাকি অঞ্চলটা আমরা বলছি স্ট্রাকচারাল জিন আছে। এখানে কি রয়েছে? স্ট্রাকচারাল জিন। যদিও যখন আমরা জিনের রেগুলেশন পড়বো ওপেরন মডেলে, তখন আবার এমআরএনএর স্ট্রাকচার অ্যাকর্ডিং টু জ্যাকব এবং মোনার সেটা সম্পর্কে আমরা আবার বিস্তারিতভাবে আলোচনা করব। তো এইখানে আমাদের এই যে স্ট্রাকচারাল জিন রয়েছে, এখানে কতগুলো নিউক্লিওটাইড বেস রয়েছে। এই নিউক্লিওটাইড বেসগুলো ইটসেলফ কোডন ফর্ম করে। কোডন মানে এমন একটা সংকেত যা কিনা অ্যামাইনো অ্যাসিডকে বহন করে নিয়ে আসে। কোডন কি? সংকেত যা অ্যামাইনো অ্যাসিডকে বহন করে নিয়ে আসে। অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, বহন করে নিয়ে আসে আমার টিআরএনএ, ট্রান্সফার আরএনএ নির্দেশ করে, যা বহন করে নিয়ে আসে টিআরএনএ, যা বহন করে নিয়ে আসে কে? টিআরএনএ। তো টিআরএনএ স্ট্রাকচার ক্লোভার লিপ মডেল আমরা আগের ভিডিওগুলোতে পড়েছি, তার লিঙ্ক আমরা লাস্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সেখান থেকে তোমরা টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ স্ট্রাকচারগুলো দেখে নেবে, টাইপসগুলো সেখান থেকে পড়ে নেবে। নির্দেশ করে যা বহন করে নিয়ে আসে। তো এইটা হচ্ছে আমার কোডন। এবার এই কোডনের কতগুলো প্রপার্টি আমাদের পড়তে হবে, কোডনের কতগুলো প্রপার্টি বা বৈশিষ্ট্য পড়তে হবে। জেনেটিক কোড, সরি এখানে লিখতে ভুলে গেছি, জেনেটিক কোড বা যেটাকে আমরা কোডনসও বলে থাকি। তো কোডনের প্রপার্টিগুলোর মধ্যে যেটা আমরা দেখব, বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ট্রিপলেট প্রকৃতির হয়। কোডন কি প্রকৃতির হয়? না, ট্রিপলেট হয়। ওয়াই নট সিঙ্গেল, ডুপ্লিকেট বা ডিপ্লেট? ট্রিপলেট হয়। আমাদের এমআরএনএর মধ্যে নিউক্লিওটাইড বেস কত রকমের আছে? 4 রকমের আছে। কি? UAGC, অর্থাৎ ইউরাসিল, অ্যাডেনিন, গুয়ানিন এবং সাইটোসিন। থাইমিন থাকবে না, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকবে যেহেতু এটা আরএনএ। তো এই 4টা যদি প্রত্যেকে একটা করে একাই কোডন তৈরি করতো, এরা প্রত্যেকে যদি এক একটা নিউক্লিওটাইড বেস এক একটা কোডন হতো, তাহলে বাজারে কোডন আমার কটা থাকতো? 4টা থাকতো। বাজারে কোডন কটা থাকতো? 4টা থাকতো। 4 to the power 1 equals to 4, তাই তো? তাহলে 4টা কোডন দিয়ে কি 20টা অ্যামাইনো অ্যাসিডকে কোড করা যায়? 20টি অ্যামাইনো অ্যাসিড বাজারে রয়েছে। তো 20টি অ্যামাইনো অ্যাসিডের জন্য আমার 4টা কোডন আছে, সেটা সম্ভব না। আচ্ছা, এবার এই 4টার মধ্যে প্রত্যেকে একা একা থাকলে 4টা কোডন হতো, কিন্তু 4টার মধ্যে প্রত্যেকে যদি 2টো করে থাকতো, 4 4 16টা। কিন্তু আমার কোডন অ্যামাইনো অ্যাসিড করা রয়েছে 20টি অ্যামাইনো অ্যাসিড রয়েছে, তাহলে আমার 4টা কম হয়ে যাচ্ছে। এবার 4 to the power Q যদি করি, 64টি কোডন হচ্ছে। 64টি কি হচ্ছে? কোডন হচ্ছে।
4 টু দি পাওয়ার কিউ বলতে দেখা গেল AUG এটা একটা কোডন হলো, দেখা গেল GUC এটা একটা কোডন হলো। তো এইরকম করলে 64টা কোডন পাচ্ছি, যেটা কিনা এনাফ ফর 20 অ্যামাইনো অ্যাসিড। 20টা অ্যামাইনো অ্যাসিড হয়ে যাওয়ার পরও কিছু কোডন এক্সট্রা থেকে যাচ্ছে, সে থাকুক, আমাদের কোনো সমস্যা নেই। এই জন্য কি হলো যে কোডনটা ট্রিপলেট প্রকৃতির হয়। কোডন কি প্রকৃতির হয়? ট্রিপলেট প্রকৃতির হয়। নাম্বার 2, mRNA এর মধ্যে ধরো UAG C C G A A এইভাবে আছে, ওকে। তো সেই কোডনটা কি হবে তখন? কোডন হবে বিরতিহীন, কন্টিনিউয়াস। কোডনের আরেকটা বৈশিষ্ট্য কি হবে? বিরতিহীন, বিরতিহীন বা কন্টিনিউয়াস থাকে। কন্টিনিউয়াসলি কোডনগুলো থাকে mRNA এর মধ্যে, কন্টিনিউয়াসলি থাকে বা কন্টিনিউয়াস। 3 নম্বর পয়েন্ট দেখো, এখানে আমার 20টা অ্যামাইনো অ্যাসিডের জন্য 64টা কোডন আছে, তাহলে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একাধিক কোডন আছে। এই ব্যাপারটাকে বলা হয় কোডনের ডিজেনারেসি। কোডন অবক্ষয় ধর্মী হয়। কোডন কি হয়? অবক্ষয় ধর্মী হয়। যেমন ইউ এ কি করে? ফিনাইল অ্যালানিনকে কোড করে। ফিনাইল অ্যালানিন বলে যে অ্যামাইনো অ্যাসিডটা রয়েছে সেটাকে কোড করে। আবার UAC এও ফিনাইল অ্যালানিনকে কোড করে। তাহলে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য আমার দুটো কোডন রয়েছে। তাহলে কোডনগুলো ফিক্সড না কোনো একটা পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডের জন্য। কোডন এনজাইম যেমন সাবস্ট্রেটের জন্য ফিক্সড হয়, কোডন কিন্তু পার্টিকুলার একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য ফিক্স না। তো এই নেচারটাকে কি বলা হয়? কোডনের ডিজেনারেসি বা অবক্ষয়ধর্মী প্রকৃতি। তাহলে 1 নম্বর ট্রিপলেট প্রকৃতির হলো, 2 নম্বর বিরতিহীন হলো, 3 নম্বর কোডন অবক্ষয়ধর্মী হলো। 4 নম্বর কোডন কখনো ওভারল্যাপ করে না। 4 নম্বর প্রপার্টিতে আমরা কি দেবো? এরা ওভারল্যাপ হয় না। কোডন ওভারল্যাপ করে না। মানেটা কি? এই আমার mRNA এখানে AUG GUC CUC CUA GC, সাপোজ এটা 5 প্রাইম টু 3 প্রাইম এখানে আছে। তো AUG 3টা মিলে একটা কোডন হতে পারে, ওকে। আবার অনেকের মনে হতে পারে যে UGG এটা একটা কোডন হতে পারে, আবার অনেকের মনে হতে পারে যে GGU এটা একটা কোডন হতে পারে, কিন্তু না, কোডন পরপরই থাকে। AUG যদি একটা কোডন হয় তাহলে তারপরে GUC আর একটা কোডন হবে, CUC আর একটা কোডন হবে, CUA আর একটা কোডন হবে, GCC আর একটা কোডন হবে। কোডন কখনো ওভারল্যাপ করে না। AUG যদি কোডন হয়, আমি তারপর থেকে কাউন্ট করলাম যে UGG হয়তো আর একটা কোডন, সেটা কখনো হতে পারে না। এই যে কোডন যে ওভারল্যাপ করে না তার প্রমাণ হিসাবে নিরেনবার্গ এবং মাথাই একটা নিরেনবার্গ এবং মাথাই বলে একজন বিজ্ঞানী, দুজন বিজ্ঞানী একটা এক্সপেরিমেন্ট করেছিলেন এবং ওনারা কোডন ওভারল্যাপ করে না এই ব্যাপারটাও বলেছিলেন এবং বলেছিলেন, প্রমাণ দিয়েছিলেন। এই যে এটা তো আমরা কাল্পনিক ধরে নিলাম যে 4 টু দি পাওয়ার কিউ যদি হয় তাহলে 64টা কোডন পাওয়া যাবে। 64টা কোডন দিয়ে হয়তো আমি 20টা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে দেবো। 20টা অ্যামাইনো অ্যাসিড কোড করার পর কিছু কোডন আমার এক্সট্রা থেকে যাবে, সেগুলো আমার ডিজেনারেসি প্রপার্টির জন্য একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একাধিক কোডন থাকবে। বাট এর প্রমাণ কি? এর প্রমাণ হিসেবে নিরেনবার্গ এবং মাথাই প্রথমে একটা প্রমাণ দিলেন, তারপরে একজন ভারতীয় বিজ্ঞানী হরগোবিন্দ খুরানা সেটাকে আরও প্রুভ করলেন। তো সেই এক্সপেরিমেন্টটাও আমরা একটু পরে দেখব। তো আপাতত প্রপার্টিগুলো পড়ি। প্রপার্টিগুলোতে কোডনের ওভারল্যাপ করে না সেটা একটা দেখলাম, ওকে। ওভারল্যাপিং নেচার কোডনে যে হয় না সেটা আমরা বুঝলাম। নেক্সট হচ্ছে কোডনগুলো ইউনিভার্সাল হয়। মানে এই যে ধরো সাপোজ ইউ যেটা লিখলাম ইউ ফিনাইল অ্যালানিনের জন্য দায়ী, UAC ফিনাইল অ্যালানিনের জন্য দায়ী। আবার আমরা এটাও জানি AUG মিথিওনিনের জন্য দায়ী, মিথিওনিনকে কোড করে। তো এই যে মিথিওনিন এটা শুধু আমাদের ক্ষেত্রে না, মানে মানুষের ক্ষেত্রে না, সমস্ত প্রাণীদের ক্ষেত্রে, ফ্রম প্রোক্যারিওটস টু ইউক্যারিওটস সবার ক্ষেত্রে সেম টু সেম থাকে। এই জন্য কোডনস আর ইউনিভার্সাল ইন নেচার হয়। কোডনস আর ইউনিভার্সাল, সবার ক্ষেত্রে কোডন একই রকম থাকে। AUG যদি আমার জন্য মিথিওনিনকে কোড করে, সেটা একটা ব্যাকটেরিয়ার জন্য মিথিওনিনকে কোড করবে, সেটা একটা প্রোটোজোয়ার জন্য মিথিওনিনকে কোড করবে, একটা গরু ছাগল ভেড়া তার জন্য মিথিওনিনকে কোড করবে। তো ইন দ্যাট সেন্স কোডনস আর ইউনিভার্সাল। বাট এখানেও কিছু এক্সেপশন আছে, এক্সেপ্ট মাইটোকন্ড্রিয়াল mRNA, মাইটোকন্ড্রিয়াল mRNA, মাইটোকন্ড্রিয়া থেকে যে mRNAটা প্রাপ্ত হয় তার মধ্যে কোডনের এই ইউনিভার্সালিটি দেখা যায় না। আর প্রোটোজোয়ান mRNA, কিছু প্রোটোজোয়া রয়েছে, প্রোটোজোয়ান mRNA, তাদের মধ্যে একটু ব্যতিক্রম দেখা যায়। এই দুটো ব্যতিক্রম বাদ দিয়ে, মাইটোকন্ড্রিয়াল mRNA, প্রোটোজোয়ান mRNA বাদ দিয়ে বেশিরভাগ জীবদের মধ্যে কোডনসগুলো কিন্তু সেম অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। তাহলে এই 5টা প্রপার্টি কিন্তু আমাদের ইম্পর্টেন্ট হয়ে গেল। আচ্ছা, কোডনস আবার আমার হয় ইনিশিয়েশন কোডন আর টার্মিনেশন কোডন। প্রারম্ভিক ও সমাপ্তি কোডন বলে কোডন রয়েছে। যখনই আমার প্রোটিন তৈরি হবে সেই কোডনটা ফিক্স থাকবে, যে কোডনটা ফিক্স থাকবে তাকে আমরা বলবো প্রারম্ভিক কোডন। প্রারম্ভিক ও
সমাপ্তি কোডন, এটা ফিক্স থাকে ট্রান্সলেশনের জন্য। তো প্রারম্ভিক কোডন যেটা, সেটা আমরা সবাই জানি, সেটা AUG। এটাও আসতে পারে প্রশ্ন যে প্রারম্ভিক কোডন কোনটা, AUG, এটা প্রারম্ভিক কোডন। অন্যদিকে সমাপ্তি কোডন আমার তিনটে রয়েছে বাজারে, UA, UAA, UA, UAG, UAG এবং UGA, UGA। এবং এদের নাম হচ্ছে অ্যাম্বার, ওপাল এবং অক্রে। ওকে, তিনটে নামে আমরা চিনব, অ্যাম্বার, ওপাল, অক্রে। তার জন্য আমরা UA, UAG এবং UGA মনে রাখবো, UA, UAG এবং UGA। UAA অ্যাম্বার, UAG ওপাল, UGA অক্রে, এই তিনটাকে আমরা সমাপ্তি কোডন বা স্টপ কোডন বা টার্মিনেশন কোডন বলতে পারি। স্টপ কোডনও বলা হয় এদেরকে, দিস আর অলসো নোন অ্যাজ স্টপ কোডন বা টার্মিনেশন কোডন। ওকে, তো এই হয়ে গেল আমার প্রপার্টিজ অফ জেনেটিক কোড। জেনেটিক কোড কীরকম হয়, ট্রিপলেট নেচারের হয়, কন্টিনিউয়াসলি থাকে এমআরএনএর মধ্যে, এদের মধ্যে ওভারল্যাপিং দেখা যায় না, এদের অবক্ষয়ধর্মী প্রপার্টি থাকে, অর্থাৎ একাধিক কোডন মিলে একটা অ্যামাইনো অ্যাসিডকে ওরা কোড করতে পারে। এরা ইউনিভার্সালি নেচার হয়, এদের প্রারম্ভিক এবং সমাপ্তি কোডন থাকে। প্রারম্ভিক কোডন একটা, সমাপ্তি কোডন তিনটে থাকে। এবারে আমরা এই যে কোডন ট্রিপলেট হলো বা কোডন ওভারল্যাপ করে না, নন ওভারল্যাপ হয়, তার প্রমাণ হিসাবে নিরেনবার্গ এবং মাথায়ের এক্সপেরিমেন্টটা একটু জানবো, তারপরে হরগোবিন্দ খোরানা কি এক্সপেরিমেন্ট করেছিলেন সেটা জানবো। তো তার জন্য এটা এরেজ করে দিচ্ছি আমি। নিরেনবার্গ এবং মাথায় কি করলেন, নিরেনবার্গ ও মাথায় ওনারা কি করলেন, একটা এমআরএনএ নিলেন, এমন একটা এমআরএনএ ওনারা ডিজাইন করলেন যে এমআরএনএতে সবগুলো সেম নিউক্লিওটাইড বেস আছে, ইউ সব ইউরাসিল নিলেন এবং ওনারা 18টা ইউরাসিল নিলেন। কটা ইউরাসিল? 18টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা 18টা ইউরাসিল যুক্ত একটা এমআরএনএ নিলেন, যার 5 প্রাইম প্রান্ত, এদিকে 3 প্রাইম প্রান্ত, এখানে পলি এ টেল থাকবে আমরা জানি, এদিকে গুয়ানোসিল 7 গুয়ানোসিল ফসফেট থাকবে আমরা জানি, ক্যাপিং যেটা থাকবে। ওকে, তো এবার এইটাকে ওনারা ট্রান্সলেশন করলেন, প্রোটিন তৈরি করলেন, একটা ব্যাকটেরিয়া সেলের মধ্যে দিয়ে সেখান থেকে ওনারা প্রোটিন তৈরি করলেন। তো প্রোটিন তৈরি হওয়ার পর যেটা দেখা গেল যে ইউ এখান থেকে যেটা তৈরি হলো সেটা ফিনাইল অ্যালানিন, পিএইচ দিয়ে দেওয়া হয়। তো ফিনাইল অ্যালানিন দেখা গেল 6টা তৈরি হয়েছে। ফিনাইল অ্যালানিন দেখা গেল কটা তৈরি হয়েছে? 6টা তৈরি হয়েছে। ছটা ফিনাইল অ্যালানিন তৈরি হয়েছে। এই এক্সপেরিমেন্ট থেকে ওনারা প্রমাণ করার চেষ্টা করলেন যে চলো ঠিক আছে, তাহলে 6টা অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে, তার জন্য তাহলে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের জন্য 3টা করে কোডন লেগেছে, যার জন্য এখানে 18টা নিয়েছিলাম আমি। এটাই তার প্রমাণ যে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের জন্য তাহলে আমার 3টে করে নিউক্লিওটাইড বেস লেগেছে। দ্যাট ইজ হাউ দে প্রুভ দ্যাট কোডনস আর ট্রিপলেট ইন নেচার। কোডনস আর ট্রিপলেট ইন নেচার। কটা অ্যামাইনো অ্যাসিড নিয়েছিলেন, নাইট্রোজেন বেস নিয়েছিলেন 18টি ইউরাসিল যুক্ত এমআরএনএ নিয়েছিলেন, 18টি ইউরাসিল যুক্ত এমআরএনএ ওনারা নিয়েছিলেন এবং ওনারা পেলেন কটা ফিনাইল অ্যালানিন? 6টি ফিনাইল অ্যালানিন পেলেন। এর থেকে প্রমাণ হলো যে হ্যাঁ, প্রত্যেকটা কোডন ট্রিপলেট প্রকৃতির হয়। তারপরেও কারো মধ্যে প্রশ্ন হলো যে ইউগুলো যে ওভারল্যাপ করেনি তার কি গ্যারেন্টি? তার জন্য পরবর্তীতে হরগোবিন্দ খোরানা, ভারতীয় বিজ্ঞানী হরগোবিন্দ সিং খোরানা, উনি কি করলেন, উনি আরেকটু চেঞ্জ করে দিলেন এক্সপেরিমেন্টটাকে। উনি আরেকটা এমআরএনএ নিলেন, যে এমআরএনএর মধ্যে উনি সিকোয়েন্সটাকে চেঞ্জ করে দিলেন। উনি কি করলেন না, ইউসিইউ এবং সিইউসি বলে কোডন নিলেন। ইউসিইউ কি করলো না, সেরিন বলে যে অ্যামাইনো অ্যাসিড তাকে কোডন করে, তাকে নির্দেশ করে। আর সিইউসি লিউসিনকে করে। সিইউসি কাকে করে? লিউসিন। এইটা কোড নিলেন এবং এটাকে কন্টিনিউয়াসলি রিপিট করতে থাকলেন, ইউসিইউ সিইউসি। তাহলে আবার ইউসিইউ সিইউসি,
UCUCUC এইভাবে একটা এইরকম কোডযুক্ত একটা এমআরএনএ নিলেন এবং প্রত্যেকবারই উনি দেখলেন যে প্রথমে সেরিন, পরে লিউসিন, দিয়ে পরে আবার সেরিন, আবার লিউসিন, আবার সেরিন, আবার লিউসিন তৈরি হলো। তাহলে এই পরীক্ষাটা থেকে প্রমাণ হয়ে গেল যে এক তো কোডন ট্রিপলেট ইন নেচার হয়, দুই এরা কন্টিনিউয়াস হয়, কখনো ওভারল্যাপ করে না। ওকে, যদি ওভারল্যাপ করতো তাহলে এখানে অন্যরকম গল্প হতো। তো এটা হয়ে গেল আমার প্রমাণ যে জেনেটিক কোড ট্রিপলেট ইন নেচার হয়। এবার এই যে 64টা জেনেটিক কোড আছে, এই 64টা জেনেটিক কোড কীভাবে শর্টকাট আমরা তৈরি করব সেটা একটু দেখে নিই। একটা ছকের মাধ্যমে আমরা সেই 64টা কোডন তৈরি করে নেব। এটা ইরেজ করে দিই। এখানে আমরা একটা চার্ট তৈরি করে নিই। এখানে আমরা একটা চার্ট তৈরি করে নেব। খুব সহজ পদ্ধতিতে আমরা জেনেটিক কোড তৈরি করব। আমাদের 4টে নাইট্রোজেন বেস রয়েছে আরএনএর মধ্যে, ইউরাসিল, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, তাই না? UCAG আমরা কি করব, এখানে UCAG এই কম্বিনেশনে এখানে রাখবো। নেক্সট আমরা আরও 4টে ঘর করব, 3 4। ওকে, এদিকেও দেব UCAG। ওকে, আর এদিকেও দেবো আমরা এই প্রত্যেকটা ঘরে UCAG, 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 1 2 3 4 হয়ে গেছে আমাদের। আচ্ছা, এবারে আমরা ওই মেন্ডেলের যে চেকার বোর্ড করতাম সেরকম ডায়াগনালি যে ক্রস করতাম, এখানেও সেই ডায়াগনালি ক্রস করব। প্রথমে আমরা এই ইউ এর ঘরটা দিয়ে আমরা জেনেটিক কোড তৈরি করব। তো ইউ এর ঘরের জেনেটিক কোড যেহেতু আমাদের 4টা নিউক্লিওটাইড বেস, তো আমরা 4 বার ইউকে এখানে লিখব, 1 2 3 4। নেক্সট এই ইউ এর সঙ্গে আমরা কার বিক্রিয়া ঘটাচ্ছি, এই দিকের ইউ এর, তাহলে এই দিকের ইউ পরপর আমি 4 বার দেবো, 1 2 3 4। তারপরে আমরা পরপর কি করব, UCAG কে পরপর বসিয়ে দেবো, এদিকে দেবো ইউ, এদিকে দেবো CAG। তাহলে এই হয়ে গেল আমার ইউ এর ঘরের ইউ ঘরের 4টে কোডন। আবার এর থেকে এখানে যাই, এখানে আমি 4 বার দেবো, ইউ দিলাম। এবার এখানে আমি কার সাথে করব, সাইটোসিনের সাথে করব, তো সাইটোসিনকে আমি 4 বার দেবো, 1 2 3 4। নেক্সট ওদিক থেকে আমি UCAG কে পরপর বসিয়ে দেবো, UCAG আমি পরপর বসিয়ে দিলাম। তাহলে আমার এদিকে কোডন তৈরি হলো। আবার এদিকে চলে আসো, ইউকে আমি 4 বার দেবো, যেহেতু ইউ এর ঘরের হচ্ছে। আচ্ছা, তারপরে এ রয়েছে, অ্যাডেনিন রয়েছে, অ্যাডেনিনকে আমরা 4 বার দেবো, পরে দেবো UCAG, আমার কোডন তৈরি হয়ে গেল। আবার ইউ এরই ঘরে হচ্ছে, তাহলে ইউ 4 বার দেবো। এরপর জি এর সঙ্গে হচ্ছে, তো জিকে আমরা 4 বার দেবো এবং পরিশেষে UCAG কে আমরা এখানে বসিয়ে দেবো। এইরকম করে আমরা ধরো এর ঘরের করি, একে আমরা 4 বার দিই, এ। ওকে, কার সঙ্গে করব, ইউ এর সঙ্গে করব, তো ইউকে 4 বার দেবো, ইউ। এবার এখানে UCAG হয়ে গেল আমাদের। ওকে, তারপরে আমরা এর সঙ্গে ধরো জি এর ঘরে করব, এ আমরা দিলাম, এ জি আছে, তাহলে জি 4 বার দেবো, তারপরে UCAG। ওকে, জি এর ঘরে একই, সি এর ঘরে এখানে করতে পারি, সি। আবার সি এর সঙ্গে করব, সি, UCAG। ওকে, জি এর ঘরে আমরা করি এর সঙ্গে জি, একে 4 বার দেবো, এর সঙ্গে হচ্ছে জন্য UCAG। তাহলে এইরকমভাবে কিন্তু আমরা ট্রিপলেট কোডনস তৈরি করতে পারবো। এর মধ্যে এখানে দেখো AUG, এটাকে আমরা ইনিশিয়েশন কোডন বলেছিলাম। AUG এটা কি, স্টার্ট কোডন। ওকে, আচ্ছা, UA এটা একটা স্টপ কোডন ছিল, UAG এটা একটা স্টপ কোডন ছিল, UGA এগুলো কি ছিল, স্টপ কোডন, তাই না? এবার বাদবাকি কোডনগুলো বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। এবার টোটাল ঘরটার মধ্যে যদি আমরা কাউন্ট করে দেখি, নিচের ঘর এই ঘরটা বাদ দিলে পারে টোটাল আমরা দেখবো এখানে কিন্তু 64টা কোডন আমরা পেয়ে যাব। প্রত্যেকটা ঘরে 4টা করে হলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 × 4 64। তাহলে 64টা কোডন কিন্তু আমার এইভাবে আমরা তৈরি করতে পারবো। ওকে, তাহলে এটা আমি ইরেজ করে দিচ্ছি। নেক্সট আমরা ট্রান্সলেশনে চলে যাব। ট্রান্সলেশন বা প্রোটিন উৎপাদন,
লেশন বা প্রোটিন উৎপাদন রাইবোজোমে হবে। তো প্রোটিন উৎপাদনের এই প্রক্রিয়াটা তিনটে ধাপে সম্পন্ন হবে। এক হচ্ছে ইনিশিয়েশন, 2 ইলংগেশন এবং 3 টার্মিনেশন। তো ইনিশিয়েশনের শুরুতে যে ঘটনাগুলো ঘটবে, বিফোর ইনিশিয়েশন অফ ট্রান্সলেশন অ্যামাইনো অ্যাসিডের অ্যাক্টিভেশন হবে। কি হবে? ফার্স্ট স্টেজ যেটা আমরা ধরবো সেটা হচ্ছে অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসিড। অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডগুলোকে অ্যাক্টিভ করতে হবে যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে, কারণ এই অ্যামাইনো অ্যাসিড আবার টিআরএনএ দ্বারা বাহিত হয়ে আমার এমআরএনএর সঙ্গে যুক্ত হবে। তো তার জন্য আমার যে এনজাইমটা লাগবে তার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ। এ কি করবে? অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে যুক্ত হবে, এ প্লাস এখানে একটা এটিপি খরচা হবে, দিয়ে এ তৈরি করবে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেজ অ্যামাইনো অ্যাসিড এনজাইম কমপ্লেক্স। অ্যামাইনো অ্যাসিড এএমপি, এর সঙ্গে আবার একটা অ্যাডিনোসিন মনোফসফেট লেগে যাবে, এনজাইম কমপ্লেক্স তৈরি হবে, একটা পিপিআই পাইরোফসফেট, দুটো ফসফেট বেরিয়ে যাবে, এটা তৈরি করবে। ওকে, নেক্সট স্টেজ যেটা হবে সেটা হচ্ছে টিআরএনএর সঙ্গে সক্রিয় অ্যামাইনো অ্যাসিডের সংযুক্তিকরণ। টিআরএনএর সঙ্গে সক্রিয় অ্যামাইনো অ্যাসিড, এ মানে অ্যামাইনো অ্যাসিড আমরা বুঝে নেব, অ্যামাইনো অ্যাসিডের সংযুক্তি। এই অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ দুটো কাজই করতে পারে। এক হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে সক্রিয় করে, 2 এটাই আবার টিআরএনএর সঙ্গে অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত হতে সাহায্য করে। কি হবে না, এখানে তারপর টিআরএনএ প্লাস অ্যামাইনো অ্যাসিড প্লাস অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেজ প্লাস এএমপি। ওকে, এটা যুক্ত হলো। কিছুক্ষণ পর এএমপি বেরিয়ে যাবে, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএও রিলিজ হয়ে যাবে, টিআরএনএ সিনথেজ বা সিনথেটেজ এ বেরিয়ে যাবে, এরা দুটোই বেরিয়ে যাবে। পরে রইবে কে? টিআরএনএ এরকম স্ট্রাকচার আমরা জানি। ওকে, টিআরএনএ এবং এর সঙ্গে এই 3' প্রান্তে আমার অ্যামাইনো অ্যাসিড লেগে আছে। ওকে, এর সঙ্গে কি লেগে আছে? আমার 3' প্রান্তে অ্যামাইনো অ্যাসিড লেগে আছে। এটা 3টা লুপ থাকে আমরা জানি, 3টে লুপের আলাদা আলাদা নাম, অ্যান্টিকোডন লুপ, টিসাইসি লুপ এবং সিউডোইরাসিল লুপ এবং ডিএইচইউ লুপ। এই 3টে লুপ রয়েছে আমার। তো এই 3টে লুপের মাধ্যমে আমার সক্রিয় অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো, সক্রিয় অ্যামাইনো অ্যাসিড উইথ টিআরএনএ। এবার এই টিআরএনএটাকে আমাকে নিয়ে যেতে হবে কোথায় না, এমআরএনএর কাছে। এমআরএনএর মধ্যে যে কোডন আছে সেই কোডন, আর এখানে এর রয়েছে অ্যান্টিকোডন, এটা অ্যান্টিকোডন লুপ। ওকে, তো এই অ্যান্টিকোডন লুপের সাহায্যে এমআরএনএর যে কোডন আছে তার সঙ্গে বাইন্ড করবে। বাট সেটা হওয়ার জন্য আগে এমআরএনএর সঙ্গে রাইবোজোমকে অ্যাসোসিয়েশন হতে হবে। এমআরএনএর সঙ্গে কাকে অ্যাসোসিয়েশন হতে হবে? রাইবোজোমকে। তো সেটা দেখার জন্য আমরা এটা ইরেজ করে দিচ্ছি। নেক্সট স্টেজ আমরা দেখব টিআরএনএর ফরমাইলেশন। প্রোক্যারিওটিক কোষে 2 ধরনের টিআরএন থাকে, একটা এফমেট, একটা এমমেট। টিআরএনএ প্রোক্যারিওটিক কোষে নেক্সট স্টেজ আমাদের কি হবে? মিথিওনিনের ফরমাইলেশন।
মানে প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা নিয়ে যায় সেটা প্রোক্যারিওটদের ক্ষেত্রে সবসময় মিথিওনিন হয়। প্রথম অ্যামাইনো অ্যাসিডটা ট্রান্সলেশনের শুরুতে যেটা হয় সেটা অ্যামাইনিন হয়। তো এটাকে নিয়ে আসার জন্য যে টিআরএনএটা আছে, এই টিআরএনএ দু রকমের হয়। একটা টিআরএনএ এফ মেট বলে, আর একটা টিআরএনএ এম মেট বলে। এফ মেট আর একটা এম মেট বলে। ওকে, দু রকমের টিআরএনএ আছে এই মিথিওনিনকে নিয়ে আসার জন্য। কাদের ক্ষেত্রে? প্রোক্যারিওটদের ক্ষেত্রে। এটা মাথায় রাখবো আমরা, প্রোক্যারিওট এদের ক্ষেত্রে দু রকমের আছে। তো যখন এইখানে যায় টিআরএনএ এম মেট থাকে, সে ফরমাইলেশন হয় না। কিন্তু যদি টিআরএনএ এফ মেট হয় তাহলে তার ফরমাইলেশন হয়। মানে কি হয়, মিথিওনিন, এই যে মিথিওনিন আছে, মিথিওনিন এর সঙ্গে ফরমেট গ্রুপ যুক্ত হয়, প্লাস ধরো টিআরএনএ আছে। তাহলে এরপর বিক্রিয়া হওয়ার পর যেটা তৈরি হবে সেটা হচ্ছে এফ মিথিওনিন, ছোটো হাতের দাও, এফ মেট টিআরএনএ, এফ মেট ফরমাইলেটেড টিআরএনএ এফ মেট এটাকে বলা হয়। এবার এইটা কি হবে, আমার যুক্ত হবে কার সঙ্গে? এমআরএনএর সঙ্গে। সাপোজ এটা আমার এমআরএনএ 5' to 3' এন্ড, এই এমআরএনএর মধ্যে এবার এই এফ মেট টিআরএনএর সঙ্গে কতগুলো ফ্যাক্টর এসে যুক্ত হবে। যেমন ধরো এটা এফ মেট টিআরএনএ, অ্যামাইনো অ্যাসিড রয়েছে আমার 3' এন্ডে, এটা 5' প্রান্ত, এটা 3' প্রান্ত। তো এখানে আমার মিথিওনিন আছে, এফ মেট আছে, তাহলে এটা একটা এফ মেট টিআরএনএ এফ মেট এইভাবে লিখবো আমরা। ওকে, এইটা টিআরএনএ। এবার এই টিআরএনএ আমার এখানে লাগবে কোথায়? না, এখানে আমার রয়েছে AUG ইনিশিয়েশন কোডন। কি আছে? AUG, সাপোজ ইনিশিয়েশন কোডন আছে। আর এর এখানে কি রয়েছে? অ্যান্টিকোডন UAC, AUGর জন্য। এখানে এসে আমার যুক্ত হবে। তো সর্বপ্রথম এখানে এই যে যুক্ত হবে, তো তার জন্য একটা ফ্যাক্টর লাগবে যার নাম হচ্ছে ইনিশিয়েশন ফ্যাক্টর IF1, IF2, IF3। এগুলোকে বলা হয় ইনিশিয়েশন ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো আমার টিআরএনএর সঙ্গে এমআরএনএ সংযুক্তিকরণ এবং তার সঙ্গে সঙ্গে রাইবোজোমের স্মল সাব ইউনিটের যুক্তিকরণ হবে। প্রথমে এমআরএনএ আর রাইবোজোমের যে স্মল সাব ইউনিট 30S সাব ইউনিট, সাপোজ এটা স্মল সাব ইউনিট, এই স্মল সাব ইউনিট অর্থাৎ 30S, এখানে আমার IF1 এসে এটাকে এমআরএনএর সঙ্গে যুক্ত হতে সাহায্য করবে। কিসের মাধ্যমে যুক্ত হবে? না, এই রাইবোজোম, এটা কি 30S রাইবোজোম, এই রাইবোজোমের RNA আছে, রাইবোজোম, তো রাইবোজোমের RNA দিয়ে এ কিনা এর সঙ্গে যুক্ত হবে। কার সঙ্গে যুক্ত হবে? এমআরএনএর সঙ্গে যুক্ত হবে। ওকে, তারপর এই টিআরএনএ এসে প্রথমে আমার যে জায়গাটায় যুক্ত হবে, প্রথম যে জায়গাটা, সেটা কিন্তু আমার পি সাইট হয়ে যাবে। কারণ প্রত্যেকটা রাইবোজোমের 3টে জায়গা রয়েছে, প্রত্যেকটা রাইবোজোমের 3টে করে জায়গা রয়েছে। একটাকে বলা হয় পি সাইট, একটাকে এ সাইট, একটাকে ই সাইট বলা হয়। ওকে, তো এইখানে আমার ধরো IF1 লেগেছে। ওকে, আর এদিকে ধরো লাগবে IF3। এটা আমাকে রাইবোজোমের সঙ্গে যুক্ত হতে সাহায্য করলো। এবার IF2 জিটিপি এর সাহায্যে IF2 কি করবে? এখানে ধরো এটার সঙ্গে IF2 লেগে আছে, ইনিশিয়েশন ফ্যাক্টর 2 উইথ দ্য হেল্প অফ জিটিপি এর সাহায্যে, জিটিপিকে খরচা করে এটাকে কার সঙ্গে যুক্ত করবে? না, আমার AUG বা স্টার্ট কোডনের সঙ্গে যুক্ত করবে। ওকে, এখানে আমার রয়েছে মিথিওনিন মেট, প্রথম এটা যুক্ত করলো। এবার এটা যুক্ত হয়ে যাওয়ার পর যেটা তৈরি হলো সেটা হচ্ছে 30S ইনিশিয়েশন কমপ্লেক্স। ফার্স্ট স্টেপ 30S ইনিশিয়েশন কমপ্লেক্স। এরপর তৈরি হবে নেক্সট স্টেপ 70S ইনিশিয়েশন কমপ্লেক্স। নেক্সট স্টেপে কী হবে? এখানে 70S মানে 50S রাইবোজোম সাব ইউনিটটা যুক্ত হবে, 50S যুক্ত হবে। এটা পি সাইট, এটাকে কি বলবো?
পি সাইট, এইদিকে থাকবে আমার এ সাইট, আর এইদিকে থাকবে আমার ই সাইট, যেখান থেকে এক্সিট হবে। এটাকে ই সাইটকে সামনে 0 দিয়ে প্রকাশ করা হয়। ওকে, তো 30s ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি হয়ে যাওয়ার পর নেক্সট স্টেজে যেটা হয়, নাম্বার 2 স্টেজ, এটা 1 নম্বর স্টেজ। 2 নম্বর স্টেজে কী হবে, 70s ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি হবে। ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি হলো। এবার 70s ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি হয়ে যাওয়ার পর আমার ট্রান্সলোকেশন হবে বা ইলংগেশন হবে, যেখানে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে আমার এটা এগোতে থাকবে। 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে এটা এদিকে চলতে থাকবে, আর আমার প্রোটিন সিনথেসিস হতে থাকবে, যেটাকে আমরা বলবো ইলংগেশন। তো এটা আমি ইরেজ করে দিচ্ছি। ইলংগেশনের ছবিটা আমরা বুঝবো এবার। তো এই ছবিটা আমি বুঝবো না, কারণ এই ছবিটা থেকেই পরে নিয়ে যাব। ইলংগেশন আমি করতে করতে যাব। আমরা বুঝছিলাম ট্রান্সলেশন। তো নেক্সট ছবিতে আমি কি দেখতে পারবো, যে নেক্সট অ্যামাইনো অ্যাসিডটা আসবে, নেক্সট টিআরএনটা, সেটা এ সাইটে আসবে। সেটা কোথায় আসবে, এ সাইটে। আমাদের মাথায় রাখতে হবে ট্রান্সলেশন শুরুর সময় প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা থাকে, যেটা সবসময় মিথিওনিন হয়, সেই মিথিওনিনটা প্রোক্যারিওট হলে সবসময় এফমেট টিআরএনএ দ্বারা বাহিত হবে, ইউক্যারিওট হলে সেটা এমমেট টিআরএনএ দ্বারা বাহিত হতেও হতে পারে। কিন্তু দ্বিতীয় অ্যামাইনো অ্যাসিড যখন আসবে দ্বিতীয় টিআরএনএর সঙ্গে, সেটা এ সাইটে এন্টার করবে। সেটা কোন সাইটে এন্টার করবে, এ সাইটে এন্টার করবে। তো এখানে আমরা চটজলদি একটা ছবি করে নিই। রাইবোজোমের বড় সাব ইউনিট, রাইবোজোমের ছোট সাব ইউনিট। আমার রয়েছে পি সাইট, আমার রয়েছে পি সাইট, আমার রয়েছে এ সাইট, আমার রয়েছে ই সাইট। পি সাইটে আমার কে যুক্ত হয়ে আছে, আমি টিআরএনএকে বারবার করব না, টিআরএনএকে এইভাবে দেখিয়ে দিই। টিআরএনএর মধ্যে এখানে আমার মিথিওনিন আছে। আচ্ছা, এটা কি সাইট, পি সাইট, এটা এ সাইট, এটা ই সাইট। পি ফর পেপটাইডিল সাইট, এ ফর অ্যামাইনো অ্যাসিড সাইট, ই ফর এক্সিট সাইট। ওকে, স্থান। এখানে এবার দ্বিতীয় টিআরএনএটা আসবে। এখানে এবার কি হবে, দ্বিতীয় টিআরএনএ আসলো। দ্বিতীয় টিআরএনএর এখানে সাপোজ গ্লাইসিন আছে। কি আছে, গ্লাইসিন। এখানে কি আছে, গ্লাইসিন আছে। এবারে কি হবে, কিছুক্ষণ পর এটা হচ্ছে মুভ করে যাবে, এটা এদিকে সরে যাবে, এটা এদিকে চলে আসবে। তো এর যে অ্যামাইনো অ্যাসিডটা আছে, এর অ্যামাইনো অ্যাসিডটা এ সাইটে চলে আসবে। নেক্সট স্টেপে আমরা যেটা দেখতে পারবো, তো বড় করে করা যাবে না, সময় লাগছে প্রচুর, ছোট করে দিই। নেক্সট ইমেজে আমরা দেখতে পারবো এই যে টিআরএনএটা ছিল, এই টিআরএনএ এবার অ্যামাইনো অ্যাসিড মুক্ত হয়ে যাবে। এই টিআরএনএ কী হবে, অ্যামাইনো অ্যাসিড মুক্ত হয়ে যাবে। আর এখানে যে টিআরএনএ ছিল গ্লাইসিন, তার সঙ্গে চলে আসবে মিথিওনিন। তার সঙ্গে কে চলে আসবে, মিথিওনিন চলে আসবে। এটা কী রঙে ছিল, কালো রঙে ছিল। তো মিথিওনিন চলে আসছে, মেট চলে আসছে এখানে। ওকে, তো এইটা হলো পেপটাইডিল ট্রান্সফারেজ উৎসেচকের উপস্থিতি হবে। কার উপস্থিতিতে, পেপটাইডিল ট্রান্সফারেজ। পেপটাইড বন্ড তৈরি করবে এবং অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার করতে সাহায্য করবে। ট্রান্সফারেজ উৎসেচকের সাহায্যে অ্যামাইনো অ্যাসিডটা পি সাইড থেকে এ সাইডে আসলো, অ্যামাইনো অ্যাসিডটা পি সাইড থেকে এ সাইডে আসলো। নেক্সট কী হবে, এবার এটা মুভ করে যাবে, অর্থাৎ রাইবোজোমের ট্রান্সলোকেশন হবে। নেক্সট ইমেজে যদি আমরা দেখতে পারি, নেক্সট ইমেজে আমরা দেখব যে রাইবোজোমটা কিছুটা হলো স্থান পরিবর্তন করেছে। যেটা এখানে AUG ছিল, AUG, সাপোজ এখানে GUC, তো এবার এদিকে চলে আসবে AUG GUC। এবার একটু দেখতে পারবো একটু চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এখানে আমরা কি দেখতে পারবো যে AUGটা ই সাইডে চলে এসছে। এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম। এখানে আমরা 3টে সাইড করে নেব, 1 2 3। তো ই সাইডে আমরা দেখতে পারবো AUG চলে এসছে। ই সাইডে আমাদের কে চলে এসছে, AUG GUCটা এখানে চলে এসছে। আর এ সাইডটা আবার ফাঁকা হয়েছে, এ সাইড, পি সাইড আর ই সাইড। আর এখানে টিআরএনটা চলে আসছে। টিআরএনটা এরপর আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাবে। এখানে টিআরএনটা আসছে, আর এখানে আমার আছে, এখানে কী আছে, গ্লাইসিন, আর এখানে আমার লেগে রয়েছে মিথিওনিন, মেট। ওকে, এই দুটো পেপটাইড অ্যামাইনো অ্যাসিড মিলে পেপটাইড বন্ড তৈরি করলো। ওকে, আর এইখানে এবার আপকামিং টিআরএনএটা আসবে, আপকামিং টিআরএনএ উইথ অ্যামাইনো অ্যাসিড এখানে আসবে। এই ছবিটা ইরেজ করে দিই। নেক্সট আমরা এবার করবো টার্মিনেশন। এটা হয়ে গেল আমার ইলংগেশন, এই অবধি স্টেজ হয়ে গেল ইলংগেশন। এখানে ছিল ইনিশিয়েশন, 3টে ছবি দিলাম, আমরা ইলংগেশন বুঝলাম। এবার টার্মিনেশন বুঝবো। নেক্সট ইমেজে কি বুঝবো আমরা, টার্মিনেশন। এরকম করতে করতে আমরা দেখব যে এমআরএনএর 5 প্রাইম প্রান্ত 3 প্রাইম প্রান্ত থেকে আমরা দেখতে পারবো যে এমন একটা সময় আসবে যে এ সাইটের ওখানে আমার স্টপ কোডন চলে এসছে।
এসছে না স্টপ কোডন চলে আসছে এখানে। এ সাইটের এখানে কি দেখবো আমরা যে UAC এখানে চলে আসছে, UA চলে এসছে। তো এই UAA এর জন্য আমার এখানে কোনো নতুন অ্যামাইনো অ্যাসিড আসবে না। আর পি সাইটে যেটা ছিল আমার টিআরএনএ, পি সাইটে যে টিআরএনএটা ছিল যেখানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড ছিল, সাপোজ যেখানে গ্লাইসিন ছিল, যেখানে মিথিওনিন ছিল, ওকে। তো তারপরে বাকি অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হতে হতে যাবে, নেক্সট অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর যুক্ত হতে হতে থাকবে, পরের যে অ্যামাইনো অ্যাসিড এ ছুটে যাবে। তাহলে এইখানে ধরো অন্য একটা অ্যামাইনো অ্যাসিড দিই, 3টা সেরিন দিয়ে দিই, মিথিওনিন, গ্লাইসিন, সেরিন দিলাম, এটা এখানে যুক্ত হয়ে আছে। এখানে এবার কোনো টিআরএনএ আসবে না, কারণ কি এটা স্টপ কোডন, এটা কি স্টপ কোডন, ওকে। স্টপ কোডন থাকার পর এখানে নতুন করে কোনো টিআরএনএ আসবে না, ফলে অ্যামাইনো অ্যাসিড এখানে আর সিনথেসাইজ হবে না, মানে অ্যামাইনো অ্যাসিড এখানে আসবে না, প্রোটিন সিনথেসাইজ হবে না। এবং এই যে প্রোটিন এটা আছে রিলিজিং ফ্যাক্টর RF1, RF2, RF3 এদের জন্য কিন্তু এইটা এই অ্যামাইনো অ্যাসিডটা এখানে খসে পড়ে যাবে। 3টে অ্যামাইনো অ্যাসিডের যে চেন, যেখানে আমার মিথিওনিন, গ্লাইসিন, সেরিন আরও অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে হয়ে দীর্ঘ চেনযুক্ত একটা প্রোটিন শৃঙ্খল তৈরি করবে, সেটা আমার এখান থেকে খসে পড়ে যাবে, ওকে। এবার এর পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হয়ে মানে ফোল্ডিং হবে, প্রাইমারি প্রোটিন স্ট্রাকচার, সেকেন্ডারি, কোয়াটারনারি, টার্সিয়ারি স্ট্রাকচার হওয়ার পর সেই প্রোটিনটা ফাংশনাল হয়ে যাবে, ওকে। তো এই হয়ে গেল আমার ট্রান্সলেশন সম্পর্কে বিস্তারিত একটা আলোচনা। নেক্সট ভিডিওতে আমরা রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের সাথে রিলেটেড অ্যাসোসিয়েটেড যে এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ।